আলাইকুম। ক্লাস 10 তোমাদের জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারে আমরা ডিএনএ গঠন নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা ডিএনএর ফুল ফর্ম জেনেছি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কেন ডিঅক্সি সেটা জেনেছি, এর বেসিক স্ট্রাকচারে কি কি থাকে সেগুলো আমরা জেনেছি। তো সেই স্ট্রাকচারে কি কি থাকে সেগুলো আমরা একবার ছোট করে লিখে নেব, সেগুলো তাহলে আমাদের স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। এক ধার থেকে আমরা লিখি যে এর মধ্যে থাকে, এক হচ্ছে পেন্টোজ শর্করা, শর্টে লিখছি। 2 নম্বর হচ্ছে কি থাকে, নাইট্রোজেন বেস। আর 3 নম্বর হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO4। এই তিনটে মেন জিনিস থাকে। তো এই যে নাইট্রোজেন বেস, এগুলো দু রকম ছিল, পিউরিন, পিরিমিডিন। তো আরেকবার আমি পিউরিন পিরিমিডিনের স্ট্রাকচারগুলো আঁকছি, না হলে তোমরা বুঝতে পারবে না। যেমন ধরো অ্যাডেনিন বলেছিলাম পিউরিনের মধ্যে রয়েছে। অ্যাডেনিনের স্ট্রাকচার কীরকম ছিল, এটা ছিল অ্যাডেনিন, এটা হচ্ছে অ্যাডেনিন। নেক্সট হচ্ছে তোমার গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন। আর থাইমিনটা কীরকম ছিল, এটা হচ্ছে থাইমিন। আর সাইটোসিন ছিল কীরকম দেখতে, এরকম, এটা হচ্ছে সাইটোসিন। তো এই দুটো হচ্ছে পিউরিন, এই দুটো হচ্ছে পিরিমিডিন। এছাড়াও ইউরাসিলও আছে পিরিমিডিন বেসের মধ্যে। তো এবার এই অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এরা নিজেদের মধ্যে বন্ড তৈরি করে থাকে, তাই না? হাইড্রোজেন বন্ড তৈরি করে। অ্যাডেনিন সবসময় থায়ামিনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করে, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড তৈরি করে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে ডাবল বন্ড করে থাকে, এগুলো সব হাইড্রোজেন বন্ড। আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করে থাকে। তো কিভাবে এরা স্ট্রাকচারটা তৈরি করে দেখো। ধরো এখানে একটা, তোমরা ইন ডিটেলস অতটা বুঝতে পারবে না, কারণ আমি নিউক্লিক অ্যাসিডের তোমার পেন্টোজ শর্করার যে স্ট্রাকচার সেটা আমি রিংয়ের সাহায্যে দেখাচ্ছি। তো একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। এই একটু ভুল হলো, পেন্টোজ শর্করা তো 5 কার্বনে 1 2 3 4 5, ঠিকই আছে হলো। এখানে একটা এরকম গঠনটা হয়, তার মানে 1 2 3 4, এটা হচ্ছে 5 নম্বর পজিশন কার্বনের, এটা হচ্ছে 5 নম্বর। এখান থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এখানে একটা ছোট্ট সাইন, একটা প্রাইম সাইন বলা হয়, 5 প্রাইম, এটার এই দিকটা। এর সাথে তাহলে এটা কি, এটা পেন্টোজ শর্করা আঁকলাম। পেন্টোজ শর্করার সাথে ধরো আমি অ্যাডেনিনের স্ট্রাকচার এঁকেছি। অ্যাডেনিনের স্ট্রাকচার কীরকম হয়, এরকম হয় অ্যাডেনিনের স্ট্রাকচার। অ্যাডেনিন কার সাথে বন্ড তৈরি করবে, অ্যাডেনিন ডবল বন্ড তৈরি করবে কার সাথে, অ্যাডেনিন থায়ামিনের সাথে বন্ড তৈরি করবে। তাহলে থায়ামিনের স্ট্রাকচারটা কীরকম হয় না, এই এই এটা হচ্ছে থায়ামিন, এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে সুগার। আর এদিকে থাকছে কি, আবার পেন্টোজ শর্করা থাকবে, এদিকে পেন্টোজ শর্করাটা উল্টে থাকবে। এটা এইরকম করে রয়েছে, এটা উল্টো দিকে থাকবে। উল্টো দিকে থাকবে মানে এইরকম স্ট্রাকচারটা উল্টে যাবে, কিছুই না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই হলো, তাহলে এইটা যদি 1 হয়, 1 2 না 1 1 1 2 3, এটা হচ্ছে 3 নম্বর পজিশন, 4 5, হ্যাঁ। তো এইভাবে পরপর পরপর যুক্ত হবে।
দেখো আমি এখানে পেন্টোজ শর্করা এবং তাদের মধ্যে নাইট্রোজেন বেস, আবার এখানে পেন্টোজ শর্করা দিয়েছি, মানে পেন্টোজ শর্করাগুলো এগুলোকে আটকে রাখে। আর কি দিইনি? ফসফরিক অ্যাসিড দিইনি। ফসফরিক অ্যাসিড কোথায় যুক্ত থাকে? এখানে ঠিক একইভাবে আরেকটি স্ট্রাকচার তোমাকে করতে হবে। এইভাবে পুরো সিকোয়েন্স চলবে। তোমাদের এই স্ট্রাকচার আঁকতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে এই স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি। তাহলে এখানে পেন্টোজ শর্করা হলো, এটা আবার 5 নম্বর পজিশন হবে একইভাবে। আর এখানে কি দেবো? তাহলে অ্যাডেনিন দিয়েছিলাম, এবার গুয়ানিন দিই। গুয়ানিনের স্ট্রাকচার আমরা কেমন জানি? এটা হচ্ছে গুয়ানিন। গুয়ানিনের সঙ্গে কি করবে? ট্রিপল বন্ড করবে কে? সাইটোসিন। সাইটোসিনের স্ট্রাকচার কীরকম হয়? এরকম করে সাইটোসিন হবে। আর এখানে ঠিক উল্টে একইভাবে পেন্টোজ শর্করা থাকবে। হলো? এইভাবে পুরো সিকোয়েন্স চলবে। দেখো এই যে পেন্টোজ শর্করা আঁকা হয়েছে, এখানে আরও দুটো সিকোয়েন্স যদি আমরা করি তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। যে আর দুটো এঁকে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আবার প্রথমের যে স্ট্রাকচারটা সেটা হবে এটা হলো এই স্ট্রাকচারটা আঁকছি। এর সাথে কি যুক্ত হচ্ছে? এবার উল্টে দিতে পারি, থায়ামিন করতে পারি। থায়ামিন মানে তার স্ট্রাকচারটা কীরকম হবে? এরকম হবে থায়ামিন। থায়ামিনের সাথে কি থাকে? থায়ামিনের সঙ্গে ডাবল বন্ড করে থাকে কি? অ্যাডেনিন। তাহলে অ্যাডেনিনের স্ট্রাকচার কীরকম হবে? এটা হবে অ্যাডেনিন। আর অ্যাডেনিনের সঙ্গে যুক্ত থাকছে কি? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করার স্ট্রাকচার উল্টে আঁকতে হবে। এখানে একইভাবে পেন্টোজ শর্করা যুক্ত হচ্ছে। আরেকটি আঁকছি, এখানেও দেখো একইভাবে আমরা কি করলাম না, পেন্টোজ সুগারকে আঁকছি। পেন্টোজ সুগারের সঙ্গে ধরো এখানে থায়ামিন দিয়েছি, এখানে সাইটোসিন দিতে পারি। সাইটোসিনের স্ট্রাকচার কীরকম হবে? এরকম করে সাইটোসিন হবে। সাইটোসিনের সঙ্গে অবশ্যই ট্রিপল বন্ড তৈরি করবে। ট্রিপল বন্ড তৈরি করে কে যুক্ত হবে না? এখানে গুয়ানিন যুক্ত হবে। গুয়ানিনের সঙ্গে কে যুক্ত হবে না? পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করার স্ট্রাকচারটা অবশ্যই উল্টে করতে হবে। তো এই হলো স্ট্রাকচার। তাহলে দেখো এর যদি এটা 3 নম্বর কার্বনের পজিশন হয় তাহলে নিচেরটা কি হবে? 5 নম্বর হবে। যদি কাউন্ট করি তাহলে 5 নম্বর। দেখো পুরো স্ট্রাকচারটা উল্টো রকম হচ্ছে, তাই না? এখানটাতে আবার কি হয়ে যাচ্ছে? এটা যেহেতু এই যে এটা হচ্ছে 3 নম্বর, কারণ 1 2 3 4 5, তাহলে 1 2 এই অংশটা 1 2 3 4 5, তাহলে এটা 3 নম্বর পজিশন আর এটা 5 নম্বর পজিশন। এটাই উল্টে আঁকা হয়েছে। তো এইভাবে হয়। এই দিকটা যদি 3 5 দিয়ে শুরু হয়, এখানে 3-এ শেষ হবে। এখানে 3 দিয়ে শুরু হলে এটা 5 দিয়ে শেষ হবে। দেখো এটা হচ্ছে তোমার মানে ডিএনএ এইভাবে তোমার যুক্ত থাকে। আর কি যুক্ত থাকে না, এগুলোর সাথে ফসফরিক অ্যাসিড। দেখো পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস যুক্ত করে দিয়েছি, দুদিকে পেন্টোজ শর্করা, মাঝখানে নাইট্রোজেন বেস রয়েছে। তাহলে ফসফরিক অ্যাসিডগুলো কোথায় যুক্ত হয় না, ফসফরিক অ্যাসিড ঠিক এই অংশে এটার সাথে যুক্ত হয়ে যায় ফসফরিক অ্যাসিড। ঠিক একইভাবে এই স্ট্রাকচারে দেখো এখানটা আর এখানটাতে হবে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, এগুলোতে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। ঠিক একইভাবে এই স্ট্রাকচারে দেখো এখানটাতে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। হলো? তাহলে দেখো এটাতে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে একটা ফসফরিক অ্যাসিড, আবার এই দুটো মিলিয়ে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে। তো এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে পেন্টোজ শর্করা
আর নাইট্রোজেন বেস, এই পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস এই দুটোকে একত্রে বলা হচ্ছে কি, শুধুমাত্র পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেসকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। যখন এইটুকু অংশ যুক্ত হলো তখন তাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইড মানে কি বলেছিলাম না, পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস। তাহলে দুটো পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস, এটা কি হচ্ছে নিউক্লিওসাইড তৈরি করলো, হলো। এবার নিউক্লিওটাইড কিভাবে তৈরি হবে, যখনই নিউক্লিওসাইডের সঙ্গে একটা করে ফসফরিক অ্যাসিড বা ফসফেট যুক্ত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি নিউক্লিওটাইড। মানে এই নিউক্লিওটাইডগুলোই ক্রোমোজোমের কার্যগত গঠনগত, অর্থাৎ নিউক্লিওটাইডগুলো পরপর পরপর যুক্ত হয়ে একটা কি স্ট্রাকচার তৈরি করবে না, ডিএনএর ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী স্ট্রাকচার তৈরি করবে। মানে ধরো তাহলে নিউক্লিওটাইড মানে আমরা কি বলেছিলাম, এই যে নিউক্লিওসাইড তৈরি হলো, নিউক্লিওসাইডকে আমরা এনএস বলতে পারি। তাহলে নিউক্লিওসাইড প্লাস ফসফেট যখন তৈরি হবে তখন সেটা হবে নিউক্লিওটাইড। বোঝা গেছে? তাহলে এইটুকু অংশ সাইড, আর যখন এর সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে তখন সেটা নিউক্লিওটাইড। দেখো এই স্ট্রাকচারটাই ডিএনএর দ্বিতন্ত্রী ডাবল হেলিক্স কীভাবে তৈরি করছে এখানটা আমরা এঁকে দেখাচ্ছি। ডিএনএ সাধারণত কীরকম দেখতে হয় না, পেঁচানো সিঁড়ির মতো। যদি কোনো পেঁচানো সিঁড়ি দেখো তাহলে কীরকম হবে, এরকম স্ট্রাকচারটা দেখতে হয়, তাই তো। এখানে কি থাকে না, এই যে অংশটা এই যে এঁকেছি এটাই এর ভেতরে যুক্ত থাকে। প্রত্যেকটা এই সিঁড়ির যে প্যাঁচগুলো তৈরি হচ্ছে এখানে, মানে প্রত্যেকটাতে 5টা করে থাকে, 1 2 3 4 5টা। এখানে 1 2 3 4 5টা, এদিকেও তাই 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এরকম করে প্রত্যেকটাতে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, এইভাবে প্রত্যেকটাতে 5টা করে এরকম যে এই যে সিকোয়েন্স, এরকম কটা সিকোয়েন্স থাকবে 5টা। আমি এখানে 1 2 3 4 এঁকেছি, আর একটা সিকোয়েন্স এখানে থাকবে। মানে কি কি থাকবে, ধরো এখানে যদি অ্যাডেনিন থাকে এখানে কি থাকবে, থায়ামিন থাকবে। আবার যদি এখানে গুয়ানিন থাকে এখানে সাইটোসিন থাকবে। নেক্সট যদি এখানে সাইটোসিন থাকে এখানে গুয়ানিন থাকবে। আবার ধরো এখানে যদি থায়ামিন থাকে এখানে অ্যাডেনিন থাকবে। আবার এখানে যদি অ্যাডেনিন থাকে এখানে থায়ামিন, অল্টারনেটিভ ওয়েতে থাকবে। আবার ধরো এখানে যদি সাইটোসিন থাকে এখানে গুয়ানিন থাকবে। এখানে যদি গুয়ানিন থাকে এখানে আবার সাইটোসিন থাকবে, তাই তো। আবার ধরো এখানে যদি অ্যাডেনিন থাকে এদিকে থায়ামিন থাকবে। এখানে যদি গুয়ানিন থাকে এখানে আবার সাইটোসিন থাকবে। এই যে কোনো তুমি বসাতে পারো। এই কি বলে, এই নাইট্রোজেন বেসগুলো বিভিন্নভাবে সজ্জিত হয়ে এই স্ট্রাকচার তৈরি করবে। তার মানে এটা আমি শর্ট করেছি, মানে এই যে পুরো স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু এর ভেতরে গঠিত হয়েছে। এই পুরো স্ট্রাকচারটা এরকম পেঁচানো হাতের মতো তৈরি হয়ে একটা ডিএনএ ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী গঠন তৈরি করেছে। তো এই যে পুরো প্যাঁচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা ডিএনএর পুরো স্ট্রাকচার, মানে এই যে পুরো স্ট্রাকচারটা শেষ হচ্ছে 2টো প্যাঁচ কমপ্লিট করলে তবে একটা স্ট্রাকচার তৈরি হবে। অর্থাৎ এইখান থেকে যদি এতটা আমরা ধরি তাহলে হচ্ছে এটা একটা ডিএনএর একটা পুরো প্যাঁচ কমপ্লিট হলো। এই যে পুরো একটা প্যাঁচ কমপ্লিট হচ্ছে এটার যে মেজারমেন্ট সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এটা পরীক্ষার সময় আসে। তাহলে টোটাল তার মানে 10টা এরকম কি বলবো, 10টা নিউক্লিওটাইড একত্রে আমাদেরকেই তৈরি করছে, একটা প্যাঁচ কমপ্লিট করছে, যেটা হচ্ছে যার পরিমাণ কত 34 অ্যাংস্ট্রম। তাহলে এই যে একটা
নাইট্রোজেন বেস যে স্ট্রাকচারটা বা এক একটা গ্যাপ, এই এক একটা গ্যাপের কত পরিমাণ হবে, তাহলে এই এক একটা গ্যাপ হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। যদি পুরো একটা প্যাচের 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা গ্যাপ কত হবে? যেহেতু 10টা ভাগ আছে, তাহলে এটাকে 10 দিয়ে ডিভাইড করলে 3.4 অ্যাংস্ট্রম হবে, মানে এই একটা গ্যাপের মধ্যে নিয়ে। তো এইভাবে আবার যদি আর একটা প্যাচ কমপ্লিট করা হয়, তাহলে এইটা হচ্ছে আর একটা পুরো গ্যাপ, তাহলে এরও কত হবে? এটা হবে 34 অ্যাংস্ট্রম। আর এই যে ক্রোমোজোমের যে দুটো পেঁচানো সিঁড়ি, এই দুটো সিঁড়ির মধ্যেখানের যে মেজারমেন্ট, সেটা হচ্ছে সবসময় কত হয় না, এখান থেকে এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম হয়। ঠিক আছে, তাহলে এই মেজারমেন্টগুলো তোমাদের আসে। তাহলে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে ক্রোমোজোম বলছি ডিএনএর স্ট্রাকচার। ডিএনএতে কী কী থাকে না, ডিএনএতে আমরা বলেছি পেন্টোজ শর্করা থাকে, নাইট্রোজেন বেস থাকে, আর ফসফরিক অ্যাসিড থাকে। তো এদের স্ট্রাকচারগুলো এরকম দেখতে হয়। আর এদের যে পেন্টোজ শর্করা, সেই পেন্টোজ শর্করা স্ট্রাকচারটা এরকম দেখতে হয়। তো ওদের স্ট্রাকচার না মনে রাখলেও হবে, আমি একটু বোঝানোর জন্য বলেছি। আর নাইট্রোজেন বেসগুলো অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন আর সাইটোসিন থাকে। তো এরা অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন ডাবল বন্ড করে থাকে, অবশ্যই হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করে থাকে। ঠিক আছে, এবার যদি এইভাবে স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এই যে পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস, আবার পেন্টোজ শর্করা এবং তার সাথে একটা করে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে এই বেসিক স্ট্রাকচারটা, এই সিকোয়েন্সটা লম্বা হয়ে তৈরি করেছে। তো বিজ্ঞানী এই যে ডাবল হেলিক্স স্ট্রাকচারটা, এটা বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালটা মনে রাখবে, এনারা এই যে ডাবল হেলিক্সের স্ট্রাকচার, এই নকশাটা বা দ্বিতন্ত্রী স্ট্রাকচারটা তারা আবিষ্কার করেছিলেন। তো এটা কীরকম দেখো, একটা পেঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির হাতল দুটো কী দিয়ে তৈরি? পেন্টোজ শর্করা দিয়ে তৈরি। সিঁড়ির দুটো হাতলে দুদিকে পেন্টোজ, আর বুঝতে অসুবিধা নেই, দুদিকে পেন্টোজ শর্করা থাকছে এবং কি থাকছে? ফসফরিক অ্যাসিড। হাতলে পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড, দুদিকে দুটো হাতলে পেন্টোজ শর্করা আর একদিকে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকছে। আর হাতলের মাঝখানে কি রয়েছে না, হাতলগুলোর মাঝখানে রয়েছে কি বিভিন্ন যে নাইট্রোজেন বেস, তারা একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। তাহলে ডিএনএর স্ট্রাকচার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা বই থেকে ভালো করে পড়ে নেবে, তাহলে বাকিটা আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে।